অন্তর্বর্তী সরকারের ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবি আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের এক প্রীতি সমাবেশে মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জনগণের চাওয়া, তাই সবাইকে এই ব্যাপারে সহযোগিতা করতে হবে। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে, নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করলে সন্দেহ কেটে যাবে। এ সময় জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়া উদ্বেগের বিষয়, এর দায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাতিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে। এই বিষয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বকশীবাজার থেকে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক এবং ধানমন্ডি থেকে আমাদের সাথে আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জয়নুল আবদিন ফারুকের কাছে জানতে চাইব যে প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা তার ব্যক্তিগত বিষয়, এমনটাই বিএনপি বলছে। আপনাদের পক্ষ থেকে কোনো চাপ কি ছিল? আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, আবার করুন। আমার প্রশ্নটা আপনার কাছে হচ্ছে যে প্রধান উপদেষ্টা যে পদত্যাগ করতে চাচ্ছে বা পদত্যাগের ইচ্ছা, সেটা তার ব্যক্তিগত বিষয়, এমনটা বিএনপি বলেছে। এই ইচ্ছা, জি, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের পক্ষ থেকে আসলে দেখুন, আমরা তো প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি। আমরা প্রধান উপদেষ্টাকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য আন্দোলন, বিএনপির আন্দোলন সহ যে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, বিদায়ের পর বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলনে ছিল, তাদের ঐক্যমতের ভিত্তিতে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আপনাকে ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রদান করা হয়েছে। 9 মাস অতিবাহিত হইল, এক দিন এক কথা বলা হচ্ছে। আমাদের সুনির্দিষ্ট দাবি ছিল যে একটা রোড ম্যাপ ঘোষণা করুন, এই রোড ম্যাপ অনুসারে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দলেই ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করবে। কিন্তু 9 মাস অতিবাহিত যাওয়ার পরে একটা সুনির্দিষ্ট তারিখ কেন ঘোষণা করা হচ্ছে না, সেটা আজ হোক, কাল হোক, পরশু হোক, এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের জুলাই আগস্টে বা ডিসেম্বরে হোক একটা রোডম্যাপ দিয়ে দিলে পারি। এখন উনি পদত্যাগ করবেন, এটা আবেগের বশীভূত হয়ে যেন উনি পদত্যাগ করেন, ওনার নিজস্ব ব্যাপার, শূন্যতা আসবে না। জনগণে আবার তার পছন্দ মতো যারা আন্দোলনে ছিল তারা আরেকজন উপদেষ্টা কে সমর্থন করবে। অতএব এখানে আবেগের কিছু নাই, শূন্যতারও কিছু নাই, এটা তার ব্যক্তিগত বিষয়। তাই আমরা মনে করি একটা সুনির্দিষ্ট নির্বাচনী ম্যাপ ঘোষণা করলে যে অস্থিরতা বাংলাদেশে, একটু আগে পরিবেশ উপদেষ্টা যে কথাগুলো বলছেন, অস্থির আন্দোলন, রাস্তাঘাট বন্ধ, এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে এই কারণে একটা এই প্রসঙ্গে আমি আবারও আপনার কাছে ফিরবো। আমাদের সাথে মীর আরশাদুল হক আছেন, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা, আমরা যেরকমটা বলছিলাম, প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা প্রকাশের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কেন এবং যে ধরনের গুঞ্জন এবং অস্থিরতা আসলে তৈরি হচ্ছে, এই বিষয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি? আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আসলে এটা বিএনপির পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকবার বলা হয়েছে আজকে সারা দিনে যে এটা কোনো আবেগের বিষয় না, কিন্তু এটা একই সাথে কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী উনি বলেছেন যে আর্মি জায়গা থেকে যেটা বলা হয়েছে যে ইলেকশনের ব্যাপারে আর্মি যে বক্তব্যটা দিয়েছে আর্মি প্রধান, সেটাকে ওয়েলকাম জানানোর মতো একটা বিষয়। কিন্তু দেখেন, বিষয়টা কিন্তু আসলে করা উচিত ছিল সমালোচনা, যে আর্মির কাজ না হচ্ছে রাজনৈতিক বিষয়ে
দেশের হস্তক্ষেপ করা, সরাসরি এভাবে একটা মন্তব্য করা, তারা কিন্তু সেই সমালোচনাটা করলেন না। অন্যদিকে ডক্টর ইউনূসের যে পদত্যাগের বিষয়টা, সেটাকে খুব লাইটলি নেওয়া এবং সেটাকে বলা হচ্ছে যে সেটা তার আবেগের কারণে হয়েছে, দেয়ার উইল বি অ্যানাদার অপশন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য সামগ্রিক চিন্তা করলে আপনার ইন্টারন্যাশনাল সিচুয়েশন, বাহিরের চাপ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে পলায়নরত শেখ হাসিনা রয়েছেন, সেখানে সেই ওভারঅল সিচুয়েশন ট্যাকেল দেওয়ার মতো আর একটা সেকেন্ড ব্যক্তি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নাই। এবং সেটার যে সমস্যাটা তৈরি হবে, যে যে ইউনূস স্যার যদি পদত্যাগ করেন, সেক্ষেত্রে আর্মি টেক ওভারেরও একটা পসিবিলিটি থাকে, এবং সেটা হলে কিন্তু আমরা মনে করি যে আওয়ামী লীগের ফেরত আসার একটা সুযোগ তৈরি হয়। হ্যাঁ, তো এই ব্যাপারটা ওনারা খুব বেশি লাইটলি নিচ্ছেন, এবং এটা আমি মনে করি যে বিএনপির জন্য না, শুধু এটা দেশের জন্য একটা সমস্যাজনক বিষয়। মুজিবুর রহমান মঞ্জুর আছেন আমাদের সাথে। আপনার কাছে জানতে চাইবো যে প্রধান উপদেষ্টা পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন, সেক্ষেত্রে আসলে পরবর্তী করণীয় কি হবে, এবং দেশে অস্থিরতা এবং বিশৃঙ্খলা বৃদ্ধির কোনো শঙ্কা আছে কিনা? জি, অবশ্যই আছে। কারণ আপনি জানেন যে আমরা একটা সংস্কার প্রক্রিয়ার একটা প্রায় কাছাকাছি জায়গায় এসে পৌঁছেছি, এবং নির্বাচনেরও একটা আলোচনা হয়েছে যে ডিসেম্বর টু জুন, সেখানে আমরা আলোচনা করছি কোথায় হতে পারে, কোন জায়গায় নির্বাচনটা হতে পারে। এবং আরো একটা বিষয় হচ্ছে যে ফ্যাসিবাদের বিচার প্রক্রিয়াটা একটা ম্যাচিউর জায়গায় এসে উপস্থিত হয়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা অনিশ্চয়তা ছিল, সেটাও অনেকটা ইমপ্রুভ করেছে। তো এই জায়গায় এসে হঠাৎ করে যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন, তাহলে এই সবকিছু জায়গাতে একটা অনিশ্চয়তা বা একটা সন্দেহ সংশয় সৃষ্টি হবে। কারণ প্রধান উপদেষ্টার তো একটা টিম কাজ করছে টোটাল এখানে। তো এই জায়গাটা আমি যেটা দেখি যে প্রধান উপদেষ্টার এই যে উনি সরে দাঁড়ানোর চিন্তা ওনার মধ্যে কেন এসেছে। ওনার সাথে যখন আমাদের একটা মিটিং হয়েছিল, সেখানে আমি ওনাকে বলেছিলাম যে আপনি যখন প্রথম দায়িত্ব নেন তখন বলেছিলেন আমি আপনাদের সহযোদ্ধা, কিন্তু এর কিছুদিন পরে হঠাৎ আমি দেখলাম যে আপনি বলছেন আমি আপনাদের ফ্যাসিলিটেটর। তো এটা আপনি শিফট করছেন, এটা আমরা আপনার কাছ থেকে এটা প্রত্যাশা করি না। এখন কথা হচ্ছে এই ধরনের ট্রানজিশনাল সময়ে দায়িত্ব পালন করা অবশ্যই খুবই চ্যালেঞ্জিং। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রত্যেকটা কাজ, যেমন বিএনপি ধরেন প্রথম থেকেই বলেছে যে একটা রোড ম্যাপ দরকার। তা আমরা তো আমি আরো একবার যেতে চাই জয়নুল ফারুকের কাছে। যেমনটি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে একটা নির্দিষ্ট রোড ম্যাপ আপনারা চান, এবং এমন কোনো সংস্কার করা যাবে না যাতে নির্বাচন বিলম্বিত এবং পরিস্থিতি আরো অস্থির করে। বর্তমানে যে অস্থিরতা, তার কারণ আসলে কি? আসলে অস্থিরতাটা যদি উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টা নিজেরাই, জনগণ বলে নিজেরাই ক্রিয়েট করে থাকেন, এটার সমাধান তো আমরা দিতে পারবো না। এটার সমাধান উনি নিজেই দিবেন, কারণ দেশে উনি অঙ্গীকারবদ্ধ ছিল। আমরা যারা আন্দোলন সংগ্রামে সকল জনতা এক হয়ে ওনাকে সরকারের দায়িত্ব দিয়েছি, এখন উনি নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে যদি পদত্যাগ করে, তাহলে এটা উনি পারবে না। কারণ আমাদের ঐক্যমতের ভিত্তিতে উনি প্রধান উপদেষ্টা হয়েছেন। অতএব আমাদের দাবি আছে, উনি যেতে পারবেন না, উনি ছাড়তেও পারবেন না, উনি নন্দিত লোক, উনি নিন্দিত হতে পারবেন না। সে কারণে দেশে রোডম্যাপ দেওয়া উচিত, এবং উনি একটি নির্বাচন উপহার দিয়ে বাংলাদেশ থেকে যাওয়া উচিত বলে ইতিহাসে লেখা থাকবে। সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্পষ্ট বক্তব্য যে 9 মাস অতিবাহিত হলো, এখন বিভিন্ন সমস্যা আওয়ামী প্রেতাত্মারাই তৈরি করে এই বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেটার সাথে কারা কারা জড়িত, জনগণ অচিরে এটা বের করে ফেলবে। অতএব মহামান্য প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন থাকবে, আপনি এখনো, আমরা আপনাকে সমর্থন করি, আপনি এখনো থাকবেন, এবং আপনার প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে একটি নির্বাচনের জন্য, যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার প্রতিনিধি বাছাই করে বাংলাদেশের ক্ষমতায় বসাতে পারবে, সরকারি ক্ষমতায় বসাতে পারবে, যারা সংস্কার করবে, পার্লামেন্ট করবে, গণতন্ত্র ফিরিয়ে আনবে, বিচার বিভাগ স্বাধীনতা, দুদকের স্বাধীনতা সংরক্ষণ করবে, এমন একটি সরকার কায়েম করার ব্যবস্থা করে দেওয়া উচিত ওনার। এই কারণ উনি সারা বিশ্বের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। মীর আরশাদুল হকের কাছে জানতে চাইবো যে অনেকে বলছেন যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হয়ে গেলে কিন্তু অস্থিরতা কমে যাবে। তাহলে আসলে এই রোড ম্যাপ ঘোষণা কেন করা হচ্ছে না? বাধাটা আসলে কোথায়?
আচ্ছা, সেই বিষয়ে যেটা বলতে চাই সেটা কিন্তু রোড ম্যাপ সুনির্দিষ্ট না বললেও কিন্তু একটা জিনিস বলা হয়ে গেছে, বেশ কয়েকবার সরকারের জায়গা থেকে বলছে, আমরা আমাদের জায়গা থেকে বলছি, সেই জায়গায় আমরা একমত, সেটা হচ্ছে ডিসেম্বর এবং জুনের মধ্যে। এটাও কিন্তু এক প্রকার রোড ম্যাপ, কিন্তু আরো স্পেসিফিক ওনারা চাচ্ছেন, সেটা আমি মনে করি দিতে পারেন তারা সরকারের জায়গা থেকে। কিন্তু এইটুকু বলার পরেও যদি এত বেশি ওভার প্রেসার তৈরি করা হয় সরকারের উপর, যেমন ধরেন যে এই যে সিটি কর্পোরেশনের মেয়রের এই বিষয়টা থেকে শুরু করে উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, যে ছাত্র প্রতিনিধি হিসেবে যে দুইজন আছেন তাদেরকে পদত্যাগ করার যে দাবি, এবং হচ্ছে রাস্তা ব্লক করা, এই যে ব্যাপারগুলা, এত বেশি প্রেসার ক্রিয়েট করা, যেটাতে মনে হয় যে বিএনপি চায় যে সরকার এইটা ইউনূস স্যারের নেতৃত্বে থাকুক, কিন্তু পুরো সব রাষ্ট্র কাঠামো যেন তাদের নিয়ন্ত্রণে থাকে, এই ধরনের একটা চাওয়া। কারণ অন্য উপদেষ্টা যারা আছেন তাদের মধ্যেও কিন্তু আছে, এবং প্রশাসনে আছে যে বিএনপি পন্থী বা বিএনপি মনা, আমরা যেটা জানতে পারি, এরকম কিন্তু অনেক মানুষ আছে, তাদের পদত্যাগের কথা কিন্তু তারা বলেন না। তো ওভারঅল একটা প্রেসার তৈরি করা, এই অতিরিক্ত প্রেসার তৈরি করার কারণে যদি ইউনূস স্যার এখন বলেন যে না আমি রাষ্ট্র পরিচালনা করতে পারছি না, সেটা আমি মনে করি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জন্য একটা সমস্যাজনক ব্যাপার। এবং নির্বাচনের বিষয়ে আমি বিএনপির কাছে যেটা বলতে চাই, বিএনপির পক্ষ থেকে আমার মনে হয় যে ওনাদের আরেকটু ধৈর্য ধারণ করা যেতে পারে, কারণ এত বেশি অস্থিরতার আসলে খুব বেশি কিছু নাই এখন। কারণ দেশের সিচুয়েশন যেই অবস্থায় এসে উনি হাল ধরেছেন, ওই অবস্থায় কিন্তু অন্য কেউ এসে দেশটাকে আসলে স্টেবল রাখতে পারতেন না, ইকোনমিক্যালি বলেন বা পলিটিক্যালি বলেন, সব জায়গা থেকে, সিকিউরিটির জায়গা প্রসঙ্গে থেকে। যদি মুজিবুর রহমান মঞ্জুর কাছে জানতে চাই যে সরকারের অনেক উপদেষ্টারা বলছেন যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবেই, সেক্ষেত্রে আসলে রোডম্যাপ ঘোষণা করতে বাধা কোথায় বলে আপনি মনে করেন? না, আমি মনে করি 9 মাস অতিক্রান্ত হওয়ার পরে আমরা কিন্তু 3টা রোড ম্যাপের কথা বলেছি। একটা হচ্ছে যে আপনার সংস্কারের রোড ম্যাপ, একটা হচ্ছে বিচারের রোড ম্যাপ, একটা হচ্ছে আপনার নির্বাচনের রোড ম্যাপ। আমি মনে করি নির্বাচনের রোড ম্যাপ সহ এই 3টা রোড ম্যাপ দেয়া এখন ম্যাচুরড হয়েছে, এখন দিলে কোনো সমস্যা নাই, এবং এটা দিলে আশা করি বিতর্কটাও কমে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে রোড ম্যাপের চাইতে আমি যেটা গুরুত্বপূর্ণ দেখি সেটা হচ্ছে একটা অবিশ্বাস এবং সন্দেহ সংশয় এখানে তৈরি হয়েছে। দেখেন এখানে বিতর্কটা কি নিয়ে, বিএনপি বলছে ডিসেম্বর, সরকার বলছে ডিসেম্বর টু জুন, তাহলে এখানে 6 মাসের একটা সমস্যা। তাহলে বিএনপি সরকারকে জিজ্ঞেস করলে হয় যে আপনারা কেন ডিসেম্বরে করবেন না, কেন জুনে যেতে চাচ্ছেন, অথবা সরকার বিএনপি কে সাথে বসে এটা বললে হয় যে আমরা এই কারণে জুন পর্যন্ত সময় চাচ্ছি, তাহলে তো সমস্যা লেখাটা চুকে যায়। কথা হচ্ছে এই জিনিসগুলো বসে সমাধান না করে বারবার শুধু মানে নানা ধরনের ব্লেম গেম, নানা ধরনের শঙ্কা, নানা ধরনের উত্তেজনা ছড়ানো, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই একটা দুঃখজনক ব্যাপার। কারণ এখানে সবাই কিন্তু একই জায়গা থেকে, আমরা একই অবস্থান থেকে এসেছি। প্রফেসর ইউনূস যখন আপনার গ্রামীণ ব্যাংকের মামলায় মানে বিপদে পড়েছিলেন, তখন কিন্তু বিএনপি ওনার পাশে দাঁড়িয়েছিল। এবং প্রফেসর ইউনূসও আমরা দেখেছি যখন বেগম খালেদা জিয়া যে অসুস্থ ছিলেন বা ওনার জি, বিদেশে আসা যাওয়ার একই প্রসঙ্গে ব্যাপারে। আসলে আমি জয়নুল আবদিন ফারুকের কাছে আরো একবার যেতে চাই। আপনার কাছে জানতে চাইবো যে গণতন্ত্রে উত্তরণের পথে সেনাবাহিনীর তাগিদ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশংসা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আপনাকে আমি আগে কয়েকটি কথা বলেছি, সেই কথাগুলো জনগণ গ্রহণ করবে কি করবে না এটা জনগণের উপরে ছেড়ে দিলাম। আমি যেই কথাটা আবার আপনাকে উল্লেখ করতে চাই, একটু আগে আমার দুইজন সম্মানিত আলোচক বলেছেন যে ইশরাকের শপথ নিয়ে রাস্তা বন্ধ করা হয় নাই, বিচার বিভাগের রায়কে অবজ্ঞা করার জন্য যেসব ব্যক্তি জড়িত তাদের পদত্যাগ আমরা চেয়েছি। কারণ যিনি ছাত্র প্রতিনিধি হিসাবে স্থানীয় সরকারের দায়িত্ব পালন করছেন, এখানে কোনো কিছু নিহিত আছে বিদায় ইশরাকের সমর্থকেরা সেদিন রাস্তা বন্ধ না করে তারা দাবি করেছে যে বিচার বিভাগ রায় দেওয়ার পরেও কেন ইশরাককে শপথ করা হচ্ছে না। আর একটি কথা বলি, খলিলুর রহমান উনি তারেক রহমানকে নিয়ে যে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা উনি নিজ গুণে প্রত্যাহার করা উচিত। কারণ উনি কোনোদিনও কোন রাজপথে ছিলেন, কোন আন্দোলনে ছিলেন, কোন গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, কোন এরশাদ বিরোধী আন্দোলনে ছিলেন, কোন হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন, উনি এমন কথা তারেক রহমান প্রসঙ্গে বলতে পারেন কেন? উপদেষ্টা মন্ডলীর
জনগণ বলা শুরু করেছে অনেকেই বিদেশি পাসপোর্ট নিয়ে এগেদেন উপদেষ্টা আছেন। এটা জনগণের কথা, আমাদের ব্যক্তিগত কথা না। সেখানে আমি উদাহরণটা এই জন্য দিলাম যে এই রাস্তা বন্ধ বলেন, ইশরাকের শপথ নিয়ে যে আন্দোলনের কথা বলে আমাদেরকে দোষারোপ না করে এইটুকু বলা উচিত, বাংলাদেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট। এক উপদেষ্টা বলেছে গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি বেতন না দিলে মালিককে জেলে নিয়ে যাবে। আরে উনি গার্মেন্টস ফ্যাক্টরি আগে করুক, এই গার্মেন্টস ফ্যাক্টরি আমরা কেমনে চালাই, কেমনে আমাদের ফ্যাক্টরি চলে, বিদ্যুৎ দিতে পারে না, গ্যাস দিতে পারে না, সেখানে উনি বলে আমি বেতন না দিতে পারলে আমাকে কারাগারে নিয়ে যাবে মালিককে। তাই আমি মনে করি এইসব বিষয়ে কথাবার্তা বলতে খুব সাবধানতা অবলম্বন করে বলা উচিত, কারণ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ইউনূসকে সমর্থন দিয়েছি, এখনো আমরা ওনার পদত্যাগ চাই না, ওনার কাছে চাই নির্বাচন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থাকবেন আমাদের সাথে। আমি মীর আরশাদুল হকের কাছে আরো একবার যাব যে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে এনসিপি নেতারা কি বলেছেন, কি আলোচনা সেখানে হয়েছে এবং আবারও কেন ১/১১-র আশঙ্কা আপনারা করছেন, একটু ছোট করে জানতে চাইবো। জি, আমরা আসলে বিস্তারিত কি কথা হয়েছে আমাদের প্রধান নাহিদ ইসলাম সেটা আমাদেরকে পরিপূর্ণভাবে না বললেও একটা অংশ তিনি বলেছেন, যেহেতু বিষয়টা আলোচনাটা শুধুমাত্র তাদের মধ্যেই হয়েছে। সেই বিষয়টা হচ্ছে যে উনি রিকোয়েস্ট করেছেন যেন এই সিচুয়েশনে আসলে উনি পদত্যাগ না করেন, কারণ এটা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, যেটা সামগ্রিকভাবে বাংলাদেশের জন্য একটা ইনসিকিউরিটি তৈরি করবে। তো ওই অনুরোধটা তিনি করে এসেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে আমাদের জায়গা থেকে আমাদের যে সাপোর্ট সেটা থাকবে, এবং আমরা মনে করি যে অন্যান্য দলগুলোরও উচিত যে এত বেশি পরিমাণ ডিস্টারবেন্স তৈরি না করা, যে এই ডিস্টারবেন্সের কারণে কোনো কাজই করা না যায়। ধন্যবাদ আপনাকে। মুজিবুর রহমান মঞ্জুর কাছে সর্বশেষ জানতে চাইবো যে এনসিপি কিছু বিষয়ে অহেতুক বিবাদে লিপ্ত হয়েছে বলে দাবি করেছে এবি পার্টি, কি কি বিষয় যদি সংক্ষেপে একটু বলেন। আমরা অ্যাকচুয়ালি শুধু এনসিপির কথা বলি নাই, আমরা বলেছি প্রত্যেকটা রাজনৈতিক দল, যারা বিশেষ করে খুব বড় রাজনৈতিক দল, তাদের অনেকেরই দেখা গেছে অহেতুক বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ বিতর্ক তৈরি হচ্ছে। যেমন ধরেন, আপনি দেখবেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু যখন আপনার ডক্টর শাহাদাত মেয়র নির্বাচিত হয়েছেন আদালতের রায়ে, তখন কিন্তু শাহাদাতকে শপথ করানো হয়েছে সরকারের পক্ষ থেকে। একইভাবে যখন ইশরাক হোসেন সব মানে আদালতের রায় পেয়েছেন, তখন এটা নিয়ে একটা একটা বিবাদের মতো তৈরি হয়েছে। তারপরে আমরা যেটা বলেছি যে ধরেন নির্বাচন কমিশন ঘেরাও করে নির্বাচন কমিশনের পদত্যাগ চাওয়ার বিষয়টাকে এগুলাকে খুব আর্লি একটা স্টেজের দাবি আমাদের কাছে মনে হয়েছে। ফলে এখানে আমরা দেখছি যে যতটুকু না যৌক্তিক জায়গা, তার চাইতে বেশি হচ্ছে একটা পাল্টাপাল্টি জায়গা। এই বিবাদটা আমার কাছে মনে হয়েছে যে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে যারা যে দেশ এবং জাতির কাছে একটা আশা প্রত্যাশা জাগ্রত করেছে, তাদের এই বিবাদে না জড়ানোটা আমাদের কাছে মনে হয়েছে না ভালো হতো। আপনাদের বক্তব্য স্পষ্ট, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।